তো চলো আমরা হচ্ছে আমাদের লাস্ট লেকচার লেকচার 14 স্টার্ট করতেছি। মানে লাস্ট লেকচার মানে হচ্ছে আপাতত টাইমের জন্য এটারে লাস্ট ধরে রাখতে পারো। এরপরে হচ্ছে ওই বোর্ডের কোশ্চেন সলভ করলে তখন আরো ক্যাটাগরি ওয়াইজ প্রবলেম পাবো। সো লেকচারটাকে স্টার্ট করার আগে আমরা একটু প্রিভিয়াস কিছু জিনিস মনে করে আসি। সার্কেলের লেকচার 1 আর লেকচার 4 তুমি যদি অলরেডি করে থাকো তোমার তো অনেক ভালো, তুমি জানো। লেকচার 1 একটা প্রবলেম ছিল না, সার্কেলের উপরে 3টা পয়েন্ট দেওয়া আছে, বলছে ইকুয়েশন অফ দ্য সার্কেল বের করো। আর লেকচার 4 একটা অঙ্ক ছিল, সার্কেলের উপরে 2টা পয়েন্ট আছে, টু আদার পাসিং পয়েন্টস অফ দ্য গিভেন, বাট হচ্ছে সেন্টার একটা লাইনের উপরে আছে। এই 2টা অঙ্ক যখন আমরা করছি, সাপোজ যেমন লেকচার, এটা তো আমি এখানে পাবো ডেফিনেটলি। সো দেখো এই যে 3টা পয়েন্ট দিয়ে যখন যাই, দেখো আমরা এই জেনারেল ক্যাটাগরি ধরে নিতাম, ধরে হচ্ছে সেটার মধ্যে এই পয়েন্টগুলা বসাইতাম, দেন হচ্ছে জিএফসি এর 3টা ইকুয়েশন আসতো, দেন অনেক অনেক কাহিনী করে সলভ করে জিএফসি বের করে ইকুয়েশন পাইতাম। এই অঙ্কটা জিএফসি দিয়া করাটা ইফিসিয়েন্ট। কখন ইফিসিয়েন্ট জানো? যখন হচ্ছে তোমার হাতে ক্যালকুলেটর দিবে, তুমি এটা ক্যালকুলেটরে সলভ করতে পারো। কিভাবে পারো সেটা দেখাই দিতে চাচ্ছিলাম, কারণ তখন আমার হাতে আসলে ক্যালকুলেটরটা ছিল না, সফটওয়্যারটা। এখন দেখাচ্ছি, দেখো এই ইকুয়েশনটাকে যদি ক্যালকুলেটরে সলভ করি। সো ফার্স্ট ইকুয়েশন মোডে যাব, দেন হচ্ছে যে 3টা ভেরিয়েবল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এন। তোমরা যদি ইএক্স ক্যালকুলেটর কারো কাছে অবশ্যই অবশ্যই আছে, তার ক্যালকুলেটরে আসবে হচ্ছে দিস ইজ সাইমultaneous ইকুয়েশন অফ 3 ভেরিয়েবলস, ঠিক আছে। সো এখানে আসলাম, অবশ্যই ইকুয়ালস টু সংখ্যা আনতে হবে। সো এখানে প্রথমটা কত, -12, সো -12 নিলাম, এটা। তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে সি এর কোএফিসিয়েন্ট 1, তারপর হচ্ছে -61। তো প্রথম ইকুয়েশন শেষ, তারপরে 3 নাম্বার ইকুয়েশন কোথায়, 3 নাম্বার হচ্ছে এটা, জি এফ সি, তাহলে হচ্ছে -6, তারপরে -6 এর পর হচ্ছে -8, তারপরে কত +1, তারপরে হচ্ছে -25। দেন লাস্ট ইকুয়েশন হচ্ছে 4G 2F একটা সি আর হচ্ছে -5। সো এইবার যদি এটারে তুমি এখন সবকিছুর পর ইকুয়ালে প্রেস করো, দেন দেখো একটা সলিউশন এক্স, এক্স মানে আমার কি জি। সো দেখো আমি পুরো অঙ্ক করার পরে আমি জি কত পাইছি, 3 পাইছি। এই কই চলে গেলি। সো জি পাইছি 3, দেন হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে আমার এফ, এফ দেখো -1, আমিও এফ -1 পাইছি। এবং লাস্টে আরেকটা সলিউশন ইকুয়াল প্রেস করলে জেড 15 আসবে, দ্যাট মিন সি -15। তোমার যদি এই মধ্যের যে এত বড় পেজগুলোর হিসাবগুলো এটি যদি তোমার করা না লাগে, অফকোর্স এই মেথডে এই অঙ্কটা করা তখন ইফিসিয়েন্ট। তো কোথায় এরকম করতে পারবা, শুধু বুয়েট টুয়েট কুয়েট চুয়েট এইসব পরীক্ষা, ওইখানে তোমার আসলে এটার জন্য মার্ক দেয় না, তোমার মার্ক দিয়ে হচ্ছে তুমি অঙ্ক পারো কিনা দেখা। বাট নর্মালি অঙ্ক দিলে জিএফসি বের করতে গেলে তোমার অবস্থা খাইল হয়ে যাবে। সো তুমি কি করবা, আমরা এইমাত্র যে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করছি সেগুলোর ইউটিলাইজ করব। আমি জানি যে দেখো একটা সার্কেলের উপরে যে কোনো 2টা পয়েন্টই হোক না কেন, সেই 2টা পয়েন্ট অলওয়েজ সেন্টারের উপরে যদি তার যে কর্ড হবে সেই কর্ডে পারপেন্ডিকুলার হইতে হবে, এটা আমি শিওর। এবার থার্ড আরেকটা পয়েন্টও যদি হয়, তাদেরকেও যদি জয়েন করতে, তাদের উপরও সেন্টার থেকে আঁকলে পারপেন্ডিকুলারই হবে। ইভেন এই 2টা পয়েন্টও যদি জয়েন করো না, সেন্টার থেকে ওর উপর একটা পারপেন্ডিকুলারই পাবা। এবং এটা আমরা একটা থিওরাম আকারে 7 8 9 10 এ যখনই ছিল তখন পড়ছো, ঠিক আছে। সো আমরা এই যুক্তিগুলো এখন আমরা ইউজ করব। তো এই যে কোশ্চেনটা আমরা ওই জায়গার কোশ্চেনটাই নিছি, যেটা একটু আগে ধরছি যে 6 - 5 - 3, আরেকটা হচ্ছে 2 তে কত 1। হ্যাঁ, সো এই 3টা পয়েন্টই আমরা নিছি, নিয়ে হচ্ছে আমরা দেখো এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট 3টা পয়েন্ট লিখছি, র্যান্ডমলি লিখছি, সি সেন্টার হিসেবে রিজার্ভ করছি, তাই এ বি সি নাম না দিয়ে এবিডি দিয়েছি। আর এই যে এ আর বি, এই এ আর বি তার মিড পয়েন্টের নাম দিছি ই, এবং সেটা দেখো আমি লিখে রাখছি। এই বি আর ডি এর মিড পয়েন্টের নাম দিছি এফ, সেটা আমরা লিখে রাখছি। মিড পয়েন্ট হচ্ছে এই যে x1 + x2 / 2, এটা তো তোমার কইরও দেখাইতে হবে না, তুমি তো এটা এমনিই পারবা, ঠিক আছে না। মিড পয়েন্টের ফর্মুলা এটা তো তোমার ডিরেক্টলি তুমি জানোই, সো এটা তোমার ফিগারের মধ্যেই তুমি বসাই দিতে পারো। আমি যেরকম চিত্র আঁকছি এবং এই লাইনটা আঁকবা, আমি যেরকম চিত্র আঁকছি ততটুকু আঁকলেই চলবে। হ্যাঁ, পারপেন্ডিকুলারটা তোমারটা হয়তো রাফ হবে, এতে কিচ্ছু আসে যায় না। এইবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই পয়েন্টের নাম যদি হয় ই, তোমার কাজ হচ্ছে সিই এই ইকুয়েশনটা বের করা, এবং এই পয়েন্টটা এফ ধরে নিলে সি এফ ইকুয়েশন বের করা। দেন সি স্ট্রেট লাইন আর সি এফ স্ট্রেট লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটাই তোমার সি পয়েন্ট। আশা করি আমার যুক্তি বুঝাইতে পারছি। মেইন কাহিনী হচ্ছে সি লাইনের ইকুয়েশন সি এফ লাইনের ইকুয়েশন বের করে 2টাকে ক্যালকুলেটরে সলভ করে দাও, সি পায়ে যাবা। তোমার 3টা ভেরিয়েবল 2টা হয়ে যাবে। তো প্রথমত এ বির স্লোপ বের করছি। এ বির স্লোপ হলে তাহলে সির স্লোপ হবে -1/ab, কারণ সি এটা হচ্ছে এ বির উপরে পারপেন্ডিকুলার, তাই এটা এরকম লিখে দিয়েছি। সেম ভাবে বিডির স্লোপ বের করে সি এফ এর স্লোপ বের করছি, তাহলে সি এর ইকুয়েশন হবে যেটা ই পয়েন্ট দেওয়া যায় সেটা লিখে এটাকে সলভ করে এটা আনছি, এবং সি এফ এর ইকুয়েশন যেটা এফ পয়েন্ট দেওয়া যায় এটাকেও দেখো আমরা স্লোপ টোপ বসায় সলভ করে এটা পাইছি। তাহলে এই যে ইকুয়েশন পাইলাম আমরা 1, আর এখানে পাইলাম হলো আমার ইকুয়েশন 2। এই 1 আর 2 কে আমি এখানে
কি করছি দেখো, ক্যালকুলেটরে করি না, আমি এখানে এলিমিনেশন মেথডে সলভ করছি। খেয়াল করে দেখো, এইখানে আছে হচ্ছে এক্স মাইনাসে 3y আর এখানে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটাতে প্লাস আছে এটাতে মাইনাস আছে, তাহলে এটার একটা 3 দিয়ে গুণ দিয়ে যোগ করলে ওয়াই গুলা কাইটা যাবে। সো আমি এটাই অ্যাপ্লাই করছি, করে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসছি। এক্স পাওয়ার পর এক্স এখানে বসাই দিছি, দিয়ে ওইদিকে নিয়ে আসলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। সো এই যে এক্স ওয়াই পাইলাম, এটা আমার সেন্টার। তো সেন্টার পাওয়ার পরে আমার তো আর কোনো কাজ বাকি নাই। সেন্টার পাওয়ার পরে একটাই জিনিস আমার হিসাব করা লাগবে, রেডিয়াস কত। তো আমরা জানি সেন্টার এ থেকে যা রেডিয়াস, বি থেকে তাই রেডিয়াস, এই সরি ডি থেকেও তাই রেডিয়াস হবে। তো এই তিনটাই তো রেডিয়াসই হবে। সো রেডিয়াসে এবার যে কোনো একটা ডিস্টেন্স বের করে ফেলবো, আমার অঙ্ক শেষ। সো আমি দেখো এখানে অঙ্ক করছি, করে হচ্ছে যে কোনো একটা ডিস্টেন্স আমি এখানে সিডি পয়েন্টটাকে নিয়ে করে ডিস্টেন্স বের করছি, দেন হচ্ছে আমরা সার্কেলের ইকুয়েশন প্যাটার্নে লিখছি, অ্যান্সার পাইছি। আমরা এই অ্যান্সার যেটা পাইছি দেখো ওইখানে অঙ্কটা সেটা আছে। এখন তোমার যদি জিএফসি কোরিডা সলভ করতে যায় প্যাস লাগে, তুমি ভুল করো, তুমি অলওয়েজ খেয়াল করবা দুইটা পয়েন্ট যদি পাইছো তার মানে তাদের মধ্যবিন্দু দিয়ে তুমি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকা ফেলবা, সেটার উপরে সেন্টার আছে, দেন আরেকটা লাইন থাকবে অথবা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, সলভ করে দিবা, তোমার এই জিএফসি ঝামেলা মুক্ত। সেম ভাবে কোশ্চেন বি, কোশ্চেন বি যেটা সেটা দেখো উপরে আছে আমার এখানে, এই যেখানে কোশ্চেন বি, কোশ্চেন বি হচ্ছে সেন্টার একটা লাইন আছে, তো বলছে সেন্টার লাইজ অন দা স্ট্রেট লাইন দিস এন্ড সার্কেল পাসেস থ্রু দা পয়েন্ট দিস এন্ড দিস, তার মানে এই দুইটা হচ্ছে সার্কেলের পয়েন্ট। তো আমরা দুইটা পয়েন্ট নিয়ে ফেলছি সার্কেলে। তো সার্কেলের দুইটা পয়েন্টের নাম দিলাম এ আর বি, আর সি দিয়ে যাওয়ার মতো আমরা ডি পয়েন্ট বের করছি, বের করে দেখো এ বির স্লোপ বের করছি, সিডির স্লোপ বের করছি, ইকুয়েশন অফ সিডি লিখছি, লিখে কাটাকাটি করে সিডির ইকুয়েশন বের করে রাখছি। এবং সিডির পাশাপাশি বলছে এই লাইনের উপরে সার্কেলের সেন্টার আছে, আর সিডি লাইনটার উপরেও সার্কেলের সেন্টার আছে। এবার 1 আর 2 আমি সলভ করে দিছি, দিয়ে আমরা এখানে আনছি। আর যদি তুমি 1 আর 2 ক্যালকুলেটরে সলভ করতে চাও সেটাও তো পারবাই, যে এখানে যাবা ক্যালকুলেটরে। এখন হচ্ছে মোড ইকুয়েশন, তারপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, দেন হচ্ছে 10 মাইনাসের 4, দেন হচ্ছে ইকুয়ালস টু দিয়ে 9 ওই পাশে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এই 9 কিন্তু এইদিকে থাকলে হবে না, 9টা সমানের এই পাশে আলাদা আনতে হবে। এখানে কত আছে 2x মাইনাস ওয়াই, তাহলে এখানে আসবে 2 মাইনাসের 1, তারপরে হচ্ছে 3। এবার ইকুয়াল করো, তাহলে দেখো x এর ভ্যালু মাইনাসের 3/2 আর একটা আসে হচ্ছে মাইনাসের 6। তো দেখো এই যে আমার সেন্টারে মাইনাসের 3/2 আর একটা আসে হচ্ছে মাইনাসের 6। তো আশা করি বুঝাইতে পারছি, তোমার সময় বাঁচবে। এবার সেন্টার আসছে, রেডিয়াস তো বের করতেই পারবা, সেন্টার সি থেকে এ বি যে কোনো একটা ডিস্টেন্স বের করে নিবা, দেন হচ্ছে এই ফরম্যাটে লিখে দিবা, ফরম্যাট মুখস্থ। এবার এটাতে কি করছি দেখো, ফ্র্যাকশন থাকার কারণে আমি এটাকে এক্স স্কোয়ার করে এক্স স্কোয়ার লিখছি, তারপরে এটাকে ওয়াই স্কোয়ার করে ওয়াই স্কোয়ার লিখছি। এইখান থেকে চিন্তা করছি 2 ইন্টু এক্স ইন্টু 3/2, দ্যাট মিনস 2 আর 2 কাটা কি থাকবে 3x, তাই এখানে প্লাসে 3x লিখছি। এখানে তো বুঝতেই পারছো 6 দুগুণে 12 12y, তাহলে এইখানে এটার একটা স্কোয়ার তাহলে কত আসবে 9/4, এটার একটা স্কোয়ার কত আসবে 36, আর এটারে যদি স্কোয়ার করো উপরে √145 চলে গেলে শুধু 145 থাকবে, কিন্তু নিচে 2 স্কোয়ার কত হবে 4, এটাকে আবার সমানের ওই পাশ থেকে এই পাশে আনলে কি হইতে হবে মাইনাস। এবার ক্যালকুলেটর এই তিনটা লিখছি, অ্যান্সার কত দেখছি 2, তার মানে এইটুকু তো সেম থাকবেই থাকবে, তারপরে একটা প্লাসের 2 বসাই দিছি। ক্লিয়ার? সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আসো এর পরে যাই, এক্সাম্পল 11, এটা হচ্ছে রূপন্তীর বইয়ের এক্সাম্পল। দেখো এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য অরিজিন একটা মিনিট। সো দেখো দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য অরিজিন টু এ সার্কেল উইথ সেন্টার 1 2, তার মানে সার্কেলের সেন্টার আমরা জানি ইজ 2 ইউনিট, তার মানে ট্যানজেন্টের লেন্থ 2 ইউনিট। তাহলে অরিজিন মনে করো এখানে কোথাও আছে 0 0 হবে অরিজিনের কোঅর্ডিনেট, সার্কেল একটা আছে যার সেন্টার এটা, তাহলে একটা সার্কেল আঁকছি, দেন একটা ট্যানজেন্ট আমরা এইভাবে হলুদ দাগ দিয়ে আঁকলাম, ট্যানজেন্টের এখানে একটা পি পয়েন্ট হইলো, এবং বলছে অরিজিন থেকে ট্যানজেন্টের পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2 ইউনিট, তার মানে এটার ডিসটেন্স কত 2 ইউনিট। ওকে ডান, খুব ভালো কথা। এর পাশাপাশি ও এর কোঅর্ডিনেট জানি, সি এরও কোঅর্ডিনেট জানি, তাহলে ও সির ডিসটেন্স আমরা চাইলে বের করতে পারবো। ডিসটেন্সের ফর্মুলা আছে না, যে x2 মাইনাসের x1 y2 মাইনাসের y1 এর স্কোয়ার করে যোগ করলে 1 মাইনাসের 0 to 1, তাই আর লিখি নাই, ঠিক আছে? সো এটা আমরা করে আমরা এখানে আসলাম। সো আমরা ও আর সি থেকে ও সি ডিসটেন্স বের করছি। আচ্ছা আমি যেহেতু ও সি জানি, আমি যেহেতু ওপি জানি, এবং আমি জানি সেন্টার থেকে ট্যানজেন্ট পয়েন্ট অলওয়েজ পারপেন্ডিকুলার হবে ট্যানজেন্টের উপরে, তাহলে এইটুকুই তো আমার রেডিয়াস হবে না, সিপি তো আমার রেডিয়াস হবে, তাহলে রেডিয়াস ইকুয়ালস টু ও সি স্কোয়ার মাইনাসের ওপি স্কোয়ার, অ্যান্সারটাকে স্কোয়ার রুট করলে আর হয়ে যাবে। তাইলে আমরা এই আর এর ভ্যালুটা বের করে নিছি। তাহলে রেডিয়াস পাইছো পাইছো, আর সেন্টার তো দিয়েই দিছে, প্রবলেম সলভ। এখন কত হইতেছে, তুমি কি অঙ্ক এত ছোট করে করবা? তোমার 4 মার্ক দিবে, দেখো 3টা লাইন চিত্র আঁকলে অফকোর্স দিবে না। তো তুমি এই যে ওসির এই লাইনটা যেটা, এই ওসি লাইনটা এখানে খাতায় এখানে একটু করে দেখাবা, ও এত দেওয়া আছে সি এত দেওয়া আছে, সো ও সি ইকুয়ালস টু এই লেখা দেখাবা, দেন প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই যে এই কথাটা
এটা একটু বলে দিবা যে আমরা জানি টেনজেন্টে সেন্টার থেকে ড্র করলে রেডিয়াস হয় এবং সেটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই এখানে পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করছি, এইটুকু কথা তুমি এক্সট্রা অ্যাড করে দিও, 4 মার্ক দিবে যেহেতু। এবার আমরা কিছু কাহিনী দেখি কমন টেনজেন্টের কয়টা কেস। কমন টেনজেন্টের দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে ডিরেক্ট কমন টেনজেন্ট আর একটা হচ্ছে ট্রান্সভার্স কমন টেনজেন্ট। সো ডিরেক্ট কমন টেনজেন্ট এগুলার একটা শর্ট নেম ইউজ করি। ধরো আমি কমন টেনজেন্ট না বলে এরপরে থেকে সিটি বলবো, ডিরেক্ট কমন টেনজেন্ট না বলে ডিটি বলবো, আর ট্রান্সভার্স কমন টেনজেন্ট না বলে টিটি বলবো। সো এরকম বললে তুমি আশা করি বুঝবা, ঠিক আছে? আচ্ছা এখন আসো আমরা এখন চিন্তা করি। কমন টেনজেন্টের দুইটা ক্যাটাগরি করছি, ডিরেক্ট আর ট্রান্সভার্স। ডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে হচ্ছে চিন্তা করো এই লাইনটা সেন্টারটার একই পাশে আছে। সাপোজ এই যে ফিগারটা আমি ড্র করছি, সেন্টারটা দেখো এই লাইনের এই পাশে, আবার এই সেন্টারটাও দেখো এই লাইন থেকে এই পাশে, তাইলে এই লাইনের এই একটা পাশে দুইটা সেন্টার পড়ছে। সেম ভাবে এই স্ট্রেট লাইনের এই পাশে এই পাশে এই সেন্টারটা পড়ছে। তার মানে দুইটা সার্কেল যদি একটা স্ট্রেট লাইনকে টাচ করে, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে তাদের কমন টেনজেন্ট, এবং যদি সেই দুইটা সেন্টার সার্কেলের যে টেনজেন্টটা তার থেকে একই ডিরেকশনে গেলে পাই, তাহলে তারা হচ্ছে ডিরেক্ট কমন টেনজেন্ট। আশা করি এটা মনে থাকবে। সো এটা নিয়ে তোমার এরপর আর কোনো ডাউট হওয়া উচিত না। হইলে এরপরে আসো আমরা নেক্সট ক্যাটাগরিটাই যাই। সো এরপরে এটার নাম হচ্ছে ট্রান্সভার্স কমন টেনজেন্ট, তাহলে ডিরেক্ট কমন টেনজেন্ট ঠিক উল্টা হবে। সো দেখো এই T2 লাইনটা থেকে যখন আমরা আসছি C1 এই দিকে যাইতে হয়েছে, কিন্তু C2 যাইতে হয়েছে এই দিকে। সেম ভাবে T1 লাইন থেকে এই দিকে আসলে আমরা C1 পাইছি, C2 পাইছি, কিন্তু এই দিকে যাওয়ার পরে C2 পাইছি। তার মানে টেনজেন্টের যদি দুইটা বিপরীত দিকে দুইটা সেন্টার থাকে, তাহলে তাদেরকে ট্রান্সভার্স কমন টেনজেন্ট বলে। আশা করি এদের ডেফিনেশন তোমার এরপর আর প্যাচ লাগবে না, ঠিক আছে? মুখস্থ রাখতে পারবা। আরো একটা উপায় হচ্ছে দুইটা সার্কেলের মধ্যে যদি আমরা একটা অ্যাঙ্গেলের মধ্যে দুইটা সার্কেলকে ফিট করতে পারি, তাহলে তারা ডিরেক্ট কমন টেনজেন্ট। আর যদি তাদেরকে একটা এক্স শেপের মধ্যে দুই পাশে পড়ে, ওই আমরা যেটারে কি বলি, ভুলে গেছি, বিপরীত কোণের ইংলিশ জানি কি ছিল, অল্টারনেট অ্যাঙ্গেল, মোস্ট না অল্টারনেট তো একান্ত কি জানি বলে, সো ভুলে গেছি, বাংলায় বিপরীত নামটা মনে আছে, ওই অ্যাঙ্গেলের মতো দেখতে হয়, তখন হচ্ছে যে এই তোমরা সেটাকে ট্রান্সভার্স কমন টেনজেন্ট ধরতে পারো। এবার এই অঙ্কটা দেখো, এক্সাম্পল 12 রূপন্তীর বইয়েরই। এই অঙ্কটা বুয়েটে আসছে, মোস্টলি 15-16 আসছিল আমার যতটুকু মনে হয়। তো এখানে দেখো বলছে টু সার্কেলস আর কেপ্ট অন টু সাইডস অফ এ ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল, যার লেন্থ হচ্ছে 12 এবং উইথ হচ্ছে 5। বলছে ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার্স। তাহলে প্রথম কথা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকি। তো আমি আমার এজ এক্সপেক্টেড এক্স আর ওয়াই কোঅর্ডিনেট নিছি, অরিজিন আমার 0 0 পয়েন্টে লিখে দিছি। বলছে রেক্ট্যাঙ্গেলটা হবে লেন্থ 12 ইউনিট, তাহলে এই দিক থেকে 12 ইউনিট আসছি, তাহলে 12 ইউনিট আসলে 12 এ 0 হবে। এই দিক থেকে 5 ইউনিট উপরে উঠছি, তাহলে 0-তে 5 হবে। দেন রেক্ট্যাঙ্গেল বাকিটা কমপ্লিট করছি, তাহলে বি এর কোঅর্ডিনেট 12 এ 5 হবে। এই পর্যন্ত তোমার মনে কোনো ডাউট থাকলে আরেকবার একটু দেখো, তাহলে তোমার মাথায় চলে আসবে। এবার আসো এরপরে আমরা কিছু ব্যাপার ক্লিয়ার করি। তাহলে এই যে ও থেকে বি এটাকে যদি জয়েন করি আমি ডায়াগোনাল পাওয়া যাব। বলছে দুইটা সার্কেলকে ডায়াগোনালের দুই পাশে রাখছো, তাহলে এই পাশে একটা সার্কেল আছে, এই পাশে আরেকটা সার্কেল আছে। তো ধরো এই পাশে সার্কেলের সেন্টারের নাম পি, ওই পাশে যে সার্কেলের সেন্টার তার নাম হচ্ছে কিউ। এবার চিন্তা করো সার্কেলের যদি সেন্টার পি আর কিউ ধরো, এই পি পয়েন্ট থেকে সার্কেলের উপরে যেইখানেই যাও না কেন সেই ডিস্টেন্সটা অলওয়েজ আর হবে। সেম ভাবে এই কিউ পয়েন্ট থেকে যেই দিকে যাও না কেন ডিস্টেন্স অলওয়েজ আর হবে। সো এই পর্যন্ত সবকিছু কি তোমার মাথায় ঢুকে গেছে? আশা করি তুমি একদম স্পষ্ট করে বুঝতে পারছো। এবার আসো আমরা আরো একটা ব্যাপার এখানে নেক্সট ফিগারে একটা আঁকবো, বাট নেক্সট ফিগারটা আঁকার আগে আমি পি আর কিউ এর কোঅর্ডিনেট সম্পর্কে আগে একটু ক্লিয়ার করে আসি। দেখো আমি তো জানি পুরাটা 12 ইউনিট, তাহলে এইটুকু ডিস্টেন্স যেটা চলে গেছে এইটুকু পর্যন্ত আর ইউনিট চলে গেছে, তাহলে পি এর যে কোঅর্ডিনেট হবে এই পয়েন্টে যখন আসবে সে আর কমা 0 হবে। এই কিউ কোঅর্ডিনেটে যখন আসবে সে তো এই পয়েন্টে চলে আসবে, তাহলে এই দিক থেকে কত ইউনিট কমছে? আর ইউনিটই তো কমছে, তাহলে টোটালটা কত ছিল 12, বাদ হয়ে গেল আর, তাহলে এই জায়গার যে কোঅর্ডিনেট সেটা আসলে কি হবে 12 মাইনাসের আর, তারপরে হবে 0। দেখো এই এক্স কোঅর্ডিনেটটা বুঝতে পারছো? সেম ভাবে ওয়াই কোঅর্ডিনেটের দিকে মনোযোগ দাও। তো এক্স কোঅর্ডিনেট যদি আমরা বুঝি, দাগগুলো মুছে ফেলি, এগুলো কনফিউশন ক্রিয়েট করে। সো এবার ওয়াই কোঅর্ডিনেটের দিকে আমরা মনোযোগ দিই। ওয়াই কোঅর্ডিনেট মানে হচ্ছে দেখো আমি বলতেছি উপর থেকে এইটুক নিচে নামছি, তার মানে এইটুক কত ইউনিট? আর ইউনিট, কিন্তু ওয়াই তো আমাকে মাটি থেকে কতটুকু করছি সেটা মাপতে হবে না? তাহলে পুরাটা কত ছিল? এই পুরাটা জায়গা ছিল 5, আমার কমছে কত? আর, তাহলে মাটি থেকে আমি এখনো কতটুকু পরে আসি? 5 মাইনাসের আর। তাহলে এইটুক জায়গা যদি 5 মাইনাসের আর হয়, তাহলে এই পয়েন্টে আইসা যখন আসবো সেই পয়েন্টটা যদি এই পয়েন্টে নামো, তাহলে হবে এটা 0-তে 5 মাইনাসের আর। সেম ভাবে এই পয়েন্টটা যদি আসে সেটা তো এইখানে ওয়াই কোঅর্ডিনেট আসে এইখানে পড়বে। তো এটাকেও যদি নাও, এটা শুধু মাটি থেকে আর হাইট উপরে আছে, তাহলে এইটুক জায়গা হচ্ছে আর হাইটে আছে এতটুক জায়গা। ওকে, এইবার আমরা আরেকটু ক্লিয়ার করি ফিগারটাকে, কারণ অনেক কিছু একসাথে হিজিবিজি হয়ে গেছে, এই জিনিসগুলো লাগবে না। সো আমরা আবার, তোমরা তো খাতায় অলরেডি লিখছো, তোমরা এবার চিন্তা করো। সো পি পয়েন্ট যখন আসছিল তার এক্স কোঅর্ডিনেট কত ছিল? আর,
ওয়াই এর এখানে কোঅর্ডিনেট এইখান থেকে আর কম, দ্যাট মিন্স 5 মাইনাসের আর, তাহলে পি এর এক্স আর ওয়াই হচ্ছে 5 মাইনাসের আর। কিউ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এইখানে পুরাটা 12 থেকে আর কম ছিল, তাই এখানে 12 মাইনাসের আর। আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে মাটি থেকে কতটুকু উঠছে কিউ, মাটি থেকে শুধু আর পরিমাণ উঠছে, তাহলে কিউ হচ্ছে মাইনাসের সরি শুধু আর। সো আশা করি এইটুক পর্যন্ত তোমার আর কোনো ডাউট নাই, তুমি ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আসো নেক্সট, এই যে ডায়াগোনাল ওবি এর দুই পাশে দুইটা সার্কেল আছে, ঠিক আছে? তাহলে সার্কেলের সেন্টার পি থেকে ডেফিনেটলি সার্কেলের উপরে পারপেন্ডিকুলার রাখলে সেটা রেডিয়াসে সমান হবে, এখানেও পারপেন্ডিকুলার হবে, এবং এটা তো ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের কনসেপ্ট অনুসারে আমার কাছে দেখো এই যে বি আর এই যে ও আছে এর মাঝখানে ট্যানজেন্ট হয়েছে এখানে ধরো দুইটা পয়েন্ট পি আর ই আর এফ, দুইটা পয়েন্টে। সো আমি যদি চিন্তা করি পি আর কিউ এফ তারা রেডিয়াস আর এর সমান, এটা বেসিক্যালি কিউ এফ এরও সমান, একটা করলেই হয়, তাই আরেকটা লিখি নেই। ইকুয়েশন অফ ওবি লাইন, এটাই তো সেই ট্যানজেন্ট লাইন, তাহলে ইকুয়েশন অফ ওবি কি হবে, অরিজিন দিয়ে পাস করে না ও, তো ও অরিজিন দিয়ে পাস করলে ইকুয়েশনের প্যাটার্ন কি হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, অথবা দুইটা পয়েন্টের জন্য তুমি ওই যে ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই টু, এক্স মাইনাসের এক্স ওয়ান মাইনাসের এক্স টু, ওইটাও করতে পারো, সরি এক্স ওয়ান মাইনাসের এক্স টু। ওকে, সো এবার খেয়াল করো আমরা y cos to mx দিয়ে করছি, তাই m এর জায়গায় আমরা ডেল্টা y বাই ডেল্টা x এর ভ্যালু আইনে এখানে সাবস্টিটিউট করে দিছি, দেন হচ্ছে ইকুয়েশন পাইছি। সো ওবি লাইনের ইকুয়েশন পাইছি পাইছি এবার চিন্তা করো ওবি লাইন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই আর হবে। সো ওবি লাইন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আর হবে, সরি ওবি লাইন থেকে, হ্যাঁ ওবি লাইন থেকে কিউ পয়েন্টের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আর, অথবা পি থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর, তো আমি এখানে পিটা আগে নিছি, তাই আর ইকুয়ালস টু পি ধরে আমরা এখন সলভ করছি। আর তো আর, তাই আর এইখানে লিখে রাখছি পি পয়েন্ট কত আমার, পি আমি অলরেডি কোঅর্ডিনেট বের করছি, পি ছিল আর এ 5 মাইনাসের আর। সো আমরা দেখো এই এক্স এর জায়গায় আর আর ওয়াই এর জায়গায় 5 মাইনাস আর বসাইছি। দেন এইখানে যে সংখ্যাগুলো আসছে এদেরকে একটু সিম্পলিফাই করছি, অ্যাবসলিউট ভ্যালু রাখছি, এটা হচ্ছে 13 কই পাশে গুণ দিয়ে দিছি 13 আর, দেন এত আসছে, এবার অ্যাবসলিউট ভ্যালু তুলে দিছি, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের দুইটা আসবে। এই পাশে সলভ করলে আর এর ভ্যালু 2, এই পাশে সলভ করলে আর এর ভ্যালু 15, বাট লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ অনলি 12। সো প্রথমত বলেই দিছে যে এই রেক্টেঙ্গেলটা যেটা সেই রেক্টেঙ্গেলটা লেন্থই 12, এখন আর যদি 15 হয় 12 পরে আরো 1 2 3, তার মানে এত বড় যদি রেডিয়াসের সার্কেলই হয় তাহলে কি সে মানে আমার এই রেক্টেঙ্গেলের ভিতরে ডায়াগোনালে পড়লো না, তার মানে এই কথাটা আমার অ্যাজাম্পশনে ভুল হয়েছে। সো আমরা 15 কে আমরা নিতে পারবো না, সো 15 কে আমরা বাদ দিয়ে দিলে শুধু 2 একমাত্র অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা পি এর কোঅর্ডিনেট বের করছি, আর এর ভ্যালু 2 ধরলাম, কিউ এর ভ্যালু বের করছি, কিভাবে বের করছি এই যে এখানে আছে এই যে পি আর কিউ। সো পি আর কিউ আর এর মান বসাই দাও, পি পাইছো কিউ পাইছো, বলছে পি কিউ এর ডিসটেন্স বের করতে, এবার ডিসটেন্সের ফর্মুলা আছে সিম্পল, বসাই দিছি, প্রবলেম সলভ। এটা মনে অলরেডি একবার আঁকছিলাম না, আহা ও এটা কপি করে বসাইছি, কারণ আছে টেনজেন্ট নিয়ে আরেকটু কথাবার্তা বাকি আছে। কথা হচ্ছে দুইটা সার্কেলে কয়টা টেনজেন্ট থাকতে পারে এরকম যদি কোশ্চেন করে, বা দুইটা সার্কেল টাচ করবে কিনা এরকম যদি বলে, টাচের কন্ডিশন আমরা অলরেডি জানি যে এই দুইটা কন্ডিশন, ঠিক আছে না? সো ধরো এই দুইটা সার্কেল এক্সটার্নালি টাচ করছে, আরেকটা হচ্ছে দুইটা সার্কেল ইন্টারনালি টাচ করছে। সো এক্সটার্নালি টাচ করলে আমরা এই যে একটা আর ওয়ান লিখছি, একটা আর টু লিখি নাই, সরি এখানে মিস্টেক হয়েছে, এই পাশেরটা হচ্ছে আর টু। তাহলে এক্সটার্নালি টাচ করলে এই জনের সেন্টার আর এই জনের সেন্টার এদের যে ডিস্টেন্স, তার মানে C1 C2 দুইটা সেন্টারের তো কোঅর্ডিনেট আছে তোমার কাছে, সার্কেলের সেন্টার তো তুমি জানোই। তো তাদের ডিরেক্ট ডিস্টেন্স বের করে আর ওয়ান আর আর টুর যোগফলে সমান হলে তখন কি তারা এক্সটার্নালি টাচ করছে। এক্সটার্নালি টাচ করলে একটাই ট্রান্সভার্স টেনজেন্ট হইতে পারে আর দুইটা হইতে পারে ডাইরেক্ট টেনজেন্ট, বাট দুইটা আর একটা যোগ করলে টোটাল কমন টেনজেন্ট কয়টা, 3টা। সো কোশ্চেনে যদি বলে দুইটা সার্কেল দিছি তার কয়টা টেনজেন্ট আছে, তুমি বলবা 3টা। যদি বলে কয়টা ডিরেক্ট টেনজেন্ট আছে এই রকম কেসে তখন বলবা 2টা। যদি বলে কয়টা ট্রান্সভার্স বলবা একটা। আশা করি ক্লিয়ার। সেম ভাবে এইটা একটার ভিতরে আছে ইন্টারনালি টাচ করলে, তাহলে এইটুকু জায়গা কত আর2, আর এইখান থেকে নিয়ে এইটা এই পুরাটা কত আর1, তাহলে আর1টা বড়, তাহলে আমরা দেখো নিচেও দেখাইছি, তাহলে C1 C2 মানে দুইটা সেন্টারের মাঝখানে যে ডিসটেন্স এইটুক জায়গা সেটা হইতাছে আর1 মাইনাস আর2 এর সমান। তো আমি অলওয়েজ আর বিগ মাইনাস আর স্মল লিখি, তোমাদের বইয়ে নরমালি এইভাবে লেখে অ্যাবসলিউট ভ্যালুতে আর1 মাইনাসের আর2 অথবা আর2 মাইনাসের আর1, যেটাই করো না কেন, কারণ অ্যাবসলিউট ভ্যালু করলে ছোট থেকে বড় বাদ দিও, নেগেটিভ আসলে দেন অ্যাবসলিউট ভ্যালু করে পজিটিভ অ্যান্সার আসবে। যদি এরকম হয় তাহলে একটাই টেনজেন্ট হইতে পারে, সেটা হচ্ছে একটাই কমন টেনজেন্ট এবং সেটা ট্রান্সভার্স টেনজেন্ট হবে, কারণ এর মধ্যে কখনো ডিরেক্ট টেনজেন্ট আঁকা পসিবল না, কারণ ডিরেক্ট এটাতে ডিরেক্ট আঁকতে গেলে সেটা আসলে ওইটার ভিতরে সেকেন্ড লাইন হয়ে যাবে। বাট যদি দুইজন টাচ না করে তাহলে এরকম থাকবে। এরকম থাকলে চিন্তা করে দেখবা যে এদের সেন্টার থেকে আরেকজনের সেন্টারের যে ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স অবশ্যই আর1 প্লাস আর2 থেকে বড় হবে। আশা করি কথা বুঝাইতে পারছি। তাহলে এই কথাটা তোমার আগে দেখা লাগবে ভেরিফাই করে যে এটা কি এটা হইছে। দেন তুমি দুইটা চিত্র আঁকা চিন্তা করতে পারো, এর দুইটা ডিরেক্ট টেনজেন্ট, দুইটা হচ্ছে ট্রান্সভার্স টেনজেন্ট হবে, এরকম করে একটা এরকম করে আরেকটা, এবং ডিরেক্ট হচ্ছে এইখানে একটা ওইখানে আরেকটা,
দেন ট্রান্সভার্স হচ্ছে কোনাকুনি ভাবে এক্স সিস্টেমে দুইটা। তাহলে এখানে কয়টা টেনজেন্ট হবে? চারটা কমন টেনজেন্ট, দুইটা ডিরেক্ট, দুইটা ট্রান্সভার্স হবে। সো সার্কেল দিয়া দিলে তোমার প্রথম কাজ হচ্ছে C1 C2 বের করে, R1 R2 বের করে এইটা হইছে নাকি এইগুলা হইছে নাকি এইগুলা হইছে দেখা, দেন তুমি বলবা। অঙ্ক করতে চাও একটা, ঠিক না? অঙ্ক করতে চাইলে সমস্যা হচ্ছে অঙ্কগুলো খুব বিচ্ছিরি হয়, বাট তারপর আমি একটু বোঝানোর জন্য বোঝাই দিচ্ছি। তো সার্কেলের সেন্টার ধরো এটা x1 y1 আর এটারটার সেন্টারটা x2 y2 ধরো। তাহলে এই যে ট্রান্সভার্স টেনজেন্ট তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা মনে করো টি, আর কমন টেনজেন্ট যেগুলো আছে ডিরেক্ট টেনজেন্ট তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে ডি। তুমি একটা জিনিস এখন মুখস্থ করবা, যেটা আমি তোমার এখনই বলে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে মুখস্থ মনে রাখা, আর কিছু লাগবে না। সো এই যে টি পয়েন্টটা আছে না, টি পয়েন্টটা দেখো C1 C2 এটার যে জয়েনিং লাইন তারে R1 আর R2 রেশিওতে ভাগ করে। তুমি বলবা যে এটা R1 R2 তো দেখা যাইতেছে না, R1 তো এখানে শেষ। আমি বলতেছি যে লেন্থ এখানে শেষ, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি লেন্থ এখানে শেষ হলো, বাকি এই টুক ডিস্টেন্সের হিসাব করো যদি তুমি মানে প্রবলেম সলভ করো, আসলে এখানে তুমি একটা আসলে পারপেন্ডিকুলার রাখতে পারতা, ইভেন এইখানেও একটা রাখতে পারতা, দেন দুইজনকে সিমিলার কম্পেয়ার করতে পারতা, এটা হয়তো R1 এটা হয়তো R2, তাহলে এটা দুইজনের রাইট অ্যাঙ্গেল। এবং খেয়াল করে দেখো এইখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, এইখানে এই রেডিয়াসটা এইখানে আঁকি, তাইলে সহজ হবে বোঝার জন্য, দেখাই কেন R1 R2 হয়, নাহলে বিশ্বাস করতে চাইবে না অনেক সময়। ও বিশ্বাস করে নিবা, আচ্ছা ঠিক আছে, দেখো তারপর একটু দেখো। সো এটা হচ্ছে R2। সো এবার খেয়াল করো এই যে ছোট্ট এইখানের বড় ট্রায়াঙ্গেলটা আর এখানে ছোট ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে এটারও অ্যাঙ্গেলটা এক্স। এটাতে একটা রাইট অ্যাঙ্গেল আছে, এটাতে একটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে আমি এদেরকে সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে ধরতে পারি না? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে ধরলে সেম সেম সাইডের অপোজিট পাশের যে রেশিও হবে অ্যাঙ্গেলের সেগুলো সমান হইতে হবে। তো চিন্তা করো আমার হিসাবে এইটা যদি এক্স হয় তাহলে এই পাশে যেটা সেটা হচ্ছে R1, আর এটার এই পাশে এটা হচ্ছে এক্স, তাহলে এই পাশে এটা হচ্ছে R2, তাহলে এক্স এর রেসপেক্টিভলি R1/R2 লিখছি। এক্স হচ্ছে বড় সার্কেলের জন্য, তাহলে বড় সার্কেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিটে কত আছে? এখানে সিটি, তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট আছে C1t। আর ছোট্ট সার্কেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিটে কে আছে? C2 × t, মানে C2t, এই যে C2 পয়েন্ট এখানে, টি পয়েন্ট এখানে, তাহলে C2 × t মানে C2t পয়েন্টের ডিস্টেন্স। তাহলে কি আমি বলতে পারি C1t আর C2t এর যে রেশিও সেটাই বেসিক্যালি R1 আর R2 রেশিওর সমান? R1 আর R2 রেশিও সমান। তো দেখো এটা হচ্ছে ইন্টারনালি। সেম ভাবে ডি পয়েন্টের জন্য তুমি ফিগার রাখতে পারবা, সিমিলার ট্রায়াঙ্গেল দেখাইলে সেটা হবে এক্সটার্নালি। সো ইন্টারনালি আর এক্সটার্নালি হইলে টি পয়েন্টের কোঅর্ডিনেট ইন্টারনাল হলো যে m1 x2 + m2 x1 ডিভাইডেড বাই m1 + m2, এখানে যেহেতু m1 m2 এর পরিবর্তে R1 R2 রেশিও, তাই এখানে আর লিখছি। সেম ডি এক্সটার্নালি, তাই এটা। এবার কত হইতেছে টি আর ডি কয়টা হবে সেটা কিন্তু অঙ্ক শুরু করার আগে আমি জানি না। প্রথমত অঙ্ক শুরু করার সময় আমার হাতে কি কি আছে সেটা চিন্তা করো। একটা অঙ্ক যখন স্টার্ট করবা তোমার ফার্স্টে তোমার কাছে থাকবে একটা সার্কেলের সেন্টার, আরেকটা সার্কেলের সেন্টার, তার রেডিয়াস, আরেকজনের রেডিয়াস। তাহলে তুমি ফার্স্টে কাজ হচ্ছে C1 এর C2 ডিস্টেন্স বের করা, R1 কত জানা, R2 কত জানা, দেন দেখা C1 C2টা কি R1 আর R2 এর যোগফলের থেকেও কি বড় বড়, দেন তাইলে তোমার টি আর ডি দুইটাই থাকবে। যদি সমান হয় তাইলে দেখা লাগবে যে এটাতে টি কিরকম ডি কিরকম আছে জানতে হবে। সমান হইলে যে ওই চিত্রটা হবে মাঝখানের চিত্রটা, এখানে দুইটা ডিরেক্ট ট্যানজেন্ট হবে, একটা শুধু ট্রান্সভার্স ট্যানজেন্ট হবে। আর মাইনাস করে সমান হলে তখন ইন্টারনাল হলে শুধু ট্রান্সভার্স ট্যানজেন্ট হবে, তখন শুধু টি পয়েন্ট বের করবা। সো ডি পয়েন্ট বের করার জন্য কাহিনী বুঝতে পারছো, ডিরেক্ট ট্যানজেন্টের জন্য ডি পয়েন্ট বের করবা। এখন চিন্তা করো তো ডিরেক্ট ট্যানজেন্ট নিয়ে একটা ব্যাপার ক্লিয়ার করি। সো ডিরেক্ট ট্যানজেন্টের ক্ষেত্রে চিন্তা করতে গেলে দেখবা, একটু মুছে নি, হ্যাঁ বেশি হয়ে গেছে এখানে অনেক, আমি নিজেই পরে দেখবো না। সো খেয়াল করো এটা তো ডিরেক্ট ট্যানজেন্টের লাইন, এটা একটা, নিচে আরেকটা, ডিরেক্ট ট্যানজেন্ট 1 ডিরেক্ট ট্যানজেন্ট 2, DT1 DT2। খেয়াল করো তো এই ডি পয়েন্টটা এই C2 সার্কেলের একটা এক্সটার্নাল পয়েন্ট, C1 সার্কেলের একটা এক্সটার্নাল পয়েন্ট। আমরা অলরেডি বলছি সার্কেলের বাইরের একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকা যায় দুইটা, সেটা কেমনে আঁকা হয়। তাহলে C2 সার্কেলের জন্য ডিটাকে জাস্ট এক্সটার্নাল পয়েন্ট ধরে ট্যানজেন্ট আঁকলে সেটা C1 সার্কেলে অটো স্যাটিসফাই হবে। আশা করি ক্লিয়ার, ওকে ডান। সেম ভাবে তুমি যদি এবার টি পয়েন্টটাকে বের করে নিয়ে আসো, তাহলে টি পয়েন্টের জন্য এবার দুইটা ঝামেলা। টি পয়েন্টের জন্য এখানে কি করা লাগবে, টি পয়েন্টের জন্য একবার C2 সার্কেলের জন্য দুইটা ট্যানজেন্ট আঁকতে হবে, আবার C1 সার্কেলের জন্য আবার দুইটা ট্যানজেন্ট আঁকতে হবে। সো T2 এর জন্য দুইবার করা লাগবে, কিন্তু ডি এর জন্য T1 এর জন্য একবার, T2 এর জন্য একবার, দুইটা করা লাগবে না। সো এরকম এইদিকে এই সার্কেলে C1 সার্কেলে একটা, আরেকটা C2 সার্কেলে। এখন তুমি একটু বুদ্ধি খাটাইলে বুঝবা টি পয়েন্ট থেকে এই লাইনটাই আসলে এই সার্কেলটাকে টাচ করে, তার মানে এইখানেও সেম টি পয়েন্ট থেকে C2 অথবা C1 একটা সার্কেলের উপরে টেনজেন্ট আঁকলেও হয়। বুঝতে পারছো? দেন তোমার একটু ঘুরে বলা লাগবে, আর যদি পয়েন্ট অফ কন্টাক্ট বের করতে বলে তখন ওই সার্কেলের মধ্যে এটা টাচিং পয়েন্ট বের করা লাগবে। আদারওয়াইজ এখানে হামরি কোনো কিছু নাই। দেন টি আর ডি পয়েন্ট বের করার পরে এক্সটার্নাল পয়েন্ট ধরবা, ধরে হচ্ছে যে কোনো একটা সার্কেলে টেনজেন্ট এঁকে দিবা।
সো ডি হইলে সি টু দায়িকা দাও, শেষ প্রবলেম ডান। টি হইলে সি ওয়ান আঁকো, সি টু যেটা খুশি একটা আঁকো, আঁকলে সেটাই অপোজিট সার্কেলে টেনজেন্ট হবে। সো প্রবলেম সলভ, এটা এখানে বলে রাখছিলাম। তুমি যদি আউটসাইডিং পয়েন্ট থেকে আঁকতে ভুলে যাও, এখানে অর লিখলেই হইতো, সরি এখানে অর হবে, হ্যাঁ। আর এরকম এক্সারসাইজ কি কি পাবা, 14 এর 1 আর 2 দুইটা অঙ্ক আছে, বা 3ও আছে একই রকমের, সেই জন্য আর দেইনি 1 2। তোমার ইচ্ছা হইলে এটা, আদারওয়াইজ এটা ধরার দরকার নাই। এটা আসলে হয়তো বুয়েটে আসবে, বোর্ডে মনে হয় না এই অঙ্কগুলা দিবে, কিন্তু বোর্ডে তোমার কতটুকু পারতে হবে সেটা বলে দিই। তোমার এই টি আর ডি বের করা পর্যন্ত অবশ্যই পারতে হবে। আর টি আর ডি যদি বের করতেই পারো, ডি পয়েন্ট থেকে এটার উপর একটা টেনজেন্টের ইকুয়েশন তো তুমি বের করা শিখছো ওই লেকচার 10-এ, সো ওইটাও তুমি তখন কইরা দিতে পারবা। আশা করি ক্লিয়ার। তাহলে তোমার এই লাইনটা মুখস্থ রাখা লাগবে, এবং মুখস্থ রাখলে টি আর ডি এর কোঅর্ডিনেট বের করার জন্য ফর্মুলা মনেও রাখতে পারো। আর ইন্টারনাল এক্সটার্নাল ডিভাইড করার যদি ফর্মুলা তোমার মনে থাকে, তাহলে তোর কিছু করারই নেই, প্রবলেম সলভ। সো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।